বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় ক্লাস নিব সেটা হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার, সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং ভলিউম 1, চ্যাপ্টার 7। চ্যাপ্টার নাম দেখো তোমরা, আমরা বোর্ডে লিখে দিয়েছি, অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অধ্যায়ের নামটার মধ্যে লিকুইডেশন বা ব্যাংক্রাপসি শব্দটা আছে। তাহলে ফার্স্ট শুরুতে আমরা আসি যে ব্যাংক্রাপসি বা ইনসলভেন্সি কি। দেখো আমরা লিখেছি ইনসলভেন্ট দেউলিয়া বা ইনসলভেন্সি দেউলিয়াত্ব। দুইটা বিষয় খেয়াল করো, একটা হচ্ছে ইনসলভেন্ট, একটা হচ্ছে ইনসলভেন্সি, দেউলিয়া এবং দেউলিয়াত্ব। এই দুটো শব্দের সাথে দেখো ব্যাংক্রাফট এবং ব্যাংক্রাপসি, এই দুটা শব্দ কিন্তু একই অবস্থা প্রকাশ করতেছে। তাহলে আমরা একটা সংজ্ঞা দেখি, ডেফিনিশন অফ ব্যাংক্রাফট: এ পারসন or organization declared in law as unable to pay their debt। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে একজন ব্যক্তি তার সম্পদের তুলনায় দায়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা করতে পারে। এখন প্রশ্ন হলো, কোনো ব্যক্তি নিজে নিজেই তা দেউলিয়া ঘোষণা করতে পারে না। দেউলিয়া হতে হলে ওই ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে অথবা তার পাওনাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা করতে পারে। তাহলে আমরা সংক্ষেপে একটা জিনিস শিখি, যে কিভাবে আমরা সহজে বুঝতে পারি যে মুনাফা অর্জনের আশায় একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন মালিক তার সহায় সম্পত্তি বিক্রি করে শুরু করে, সে কিন্তু বুক ভরা আশা নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু নিয়তির এই নির্মম পরিহাস, ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ঝুঁকি এবং অনিশ্চয়তা এই দুটো শব্দ ওতপ্রোতভাবে জড়িত। তাহলে দেখা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে সে ক্ষতির সম্মুখীন হতে পারে অথবা লোকসানের সম্মুখীন হতে পারে। তাহলে এই লোকসান বা ক্ষতি এই শব্দ থেকেই একজন ব্যক্তি তার নিজের প্রতিষ্ঠানের সে মুনাফা হারাতে পারে। আস্তে আস্তে সে তার সম্পদের তুলনায় দায় বেশি হয়ে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি সম্পদের তুলনায় যার দায় বেশি বা তার দায় দেনা পরিশোধে অক্ষম এমন ব্যক্তিকে আমরা দেউলিয়া বলতে পারি। ওকে, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার বুঝলাম যে সংজ্ঞা দেখো, এ পারসন একজন ব্যক্তি, অ্যান্ড অর্গানাইজেশন। এখন একটা প্রশ্ন, শুধু কি একজন ব্যক্তি দেউলিয়া হতে পারে? নো, অংশীদারি কারবার এবং অবিভক্ত হিন্দু পরিবার কেউ আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা করতে পারে। তো দেখো, এ পারসন অর অর্গানাইজেশন ডিক্লেয়ার্ড ইন এ ল অ্যাজ আনএবল টু পে দেয়ার ডেট, সে যদি তার ঋণ পরিশোধ করতে অক্ষম হয় এমন ব্যক্তিকে আমরা দেউলিয়া বলবো। আইনের দৃষ্টিতে দেউলিয়া ব্যক্তিকে অপরাধী মনে করা হয় না, কারণ ওই ব্যক্তির একটা অগোছালো জীবন থেকে বাঁচার একটা নতুন উপায় হিসেবে আদালত তার পাশে দাঁড়ায় এবং আদালত কর্তৃক ওই ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ব্যাংক্রাপসি এবং ইনসলভেন্সি ডেফিনেশনটা শিখলাম। এখন আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আদালত কিভাবে একজন রিসিভার নিয়োগ করবে। রিসিভার কে, আসলে তার কাজটা কি, সে কিভাবে ফি নির্ধারণ করবে, একজন দেউলিয়া ব্যক্তি কিভাবে দেউলিয়া ব্যক্তির সম্পদগুলো কিভাবে মূল্যায়ন করা হবে অথবা তার পাওনাদারকে কিভাবে টাকা পরিশোধ করবে। শুধু আদালত যে দায়িত্ব নিল এবং তাকে দেউলিয়া ঘোষণা করলো এ পর্যন্তই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যায়নি। আমরা এখন জানবো যে একজন রিসিভার সে আসলে কে আর তাকে কে নিয়োগ দেয়। খেয়াল করো, আমরা বোর্ডে কয়েকটা পয়েন্ট ছোট করে লেখার চেষ্টা করেছি। দেখো, সরকার কর্তৃক, আমরা হেডলাইনটা দেখো, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। আমাদের ধারা আছে সেকশন 64, সেখানে বলা আছে সরকার কর্তৃক সংরক্ষিত ও অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত। একটা কথাটা খুব, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তুমি খুব খেয়াল করবে যে কে এই রিসিভার নিয়োগ দিচ্ছে। আমি আবার বলছি, আদালত রিসিভার নিয়োগ দিবে, বাট তালিকাটা কার? গভর্নমেন্টের, সরকারের, গভর্নমেন্টের। তো গভর্নমেন্ট বলতে দেখো একটা তালিকা
তারা করে রাখছে যে সংরক্ষিত এবং অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত এমন কোনো ব্যক্তিকে আদালত যদি যাকে যোগ্য মনে করবে তাকে রিসিভার হিসেবে নিয়োগ দিবে, অথবা এই তালিকা বা সংরক্ষিত ব্যক্তির বাইরেও যদি আদালত মনে করে তাহলে ওই ব্যক্তিকেও দেউলিয়া তোমার রিসিভার হিসেবে নিয়োগ করা যেতে পারে। এখন আসো কিছু কিছু কন্ডিশন মনে রাখতে হবে। একজন রিসিভার হলে তাকে অবশ্যই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে, কারণ সে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে না কাজ করলে একজন দেউলিয়া ব্যক্তির সম্পত্তিগুলো মূল্যায়ন করবা এবং সঠিকভাবে মূল্যায়ন করবে এবং দায়গুলো সে পরিশোধ করবে। তাহলে কথাটা বলছে তাকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো অনেক লয়ের কথা, সেকশন 64 তোমরা একটু বইয়ে দেখে নিবে, তাহলে আরো একটু ইজি হবে থিওরিটিক্যাল ওয়ে আমাদের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। তো আমাদের যেটা ম্যাথ করতে যে জিনিসটা লাগবে, একজন রিসিভারের ফি কিভাবে রিসিভার তার পার্সেন্টেজগুলো নির্ধারণ করবে। একটা ক্যাটাগরি আছে, দেখো যে বলছে যে ফিস অফ রিসিভার সেকশন 66(3)(3)(b) আমাদের বাংলাতে এখানে বলা আছে 66(3)(খ), এরকম করে আইনে বলা আছে। দেখো দেখবে তোমাদের বইয়ে, আদালতের অনুমোদন সাপেক্ষে উদ্ধারকৃত ও বন্টনযোগ্য যে সম্পদগুলো থাকবে ওই সম্পত্তির উপরে রিসিভার একটা নির্দিষ্ট পার্সেন্ট হারে ফি পাবে। সেই ফি ক্যাটাগরি তোমরা দেখো, প্রথম ক, খ, গ তিনটা ক্যাটাগরি দেখাচ্ছি আমরা। দেখো প্রথম 10 লক্ষ টাকা বা তার কম পরিমাণ অর্থের ক্ষেত্রে রিসিভার 10% হারে সে ফি পাবে, এটা অ্যাসেটের কথা বলতেছি আমরা। আরেকটা হচ্ছে দেখো 10 লক্ষ টাকার বেশি কিন্তু 2 কোটি টাকার কম এমন পরিমাণ সম্পদের বিক্রয়কৃত সম্পদের উপর সে রিসিভার 5% হারে রিসিভার ফি পাওয়ার যোগ্য হবেন। এরপরে 2 কোটি টাকার বেশি পরিমাণ সম্পদ বিক্রয়কৃত সম্পদের উপর 1% করে রিসিভার ফি পাবেন। এছাড়া খেয়াল করো, তোমাদের একটা বিষয় মনে রাখবে, শুধু এটা আমি যে 3টা স্টেপ বলেছি এটা কিন্তু সম্পদের কথা বলছি। আর এরপর আরেকটা জিনিস আছে যে পাওনাদার, যে পাওনাদার তার কাছে কিন্তু একজন দেউলিয়া ব্যক্তির অ্যাসেট জামানত হিসেবে থাকে, ওই জামানতকৃত সম্পদ বিক্রি করেও একজন রিসিভার 4% বা বিক্রি করে 4% হারে সে রিসিভার ফি পাওয়ার যোগ্য হবেন। এরপর আমরা দেখব যে কিভাবে এখানে একটা জিনিস দেখো যে সবাইকে যে আদালত দেউলিয়া ঘোষণা করতে পারবে এমন কিন্তু কথা না। একটা কথা দেখো, অ্যাকর্ডিং টু ল হু ডাজ নট ডিক্লেয়ার অ্যাজ ইনসলভেন্ট, কাকে বা কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা যায় না সেগুলো আমরা দেখব। যেমন দেখো ফার্স্টে আমরা লিখছি জাতীয় সংসদকে দেউলিয়া বলা যাবে না, দেউলিয়া করা যাবে না বা দেউলিয়া ঘোষণা করা যাবে না। সরকারি কোনো সংস্থাকে দেউলিয়া ঘোষণা করা যাবে না, ধর্মীয় সংস্থাকে দেউলিয়া ঘোষণা করা যাবে না। এছাড়া নাবালক, তার মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক, মৃত ব্যক্তি, অলাভজনক কোনো প্রতিষ্ঠানকেও বা সংস্থাকে দেউলিয়া ঘোষণা করা যাবে না। এরপর আমরা তাহলে আমরা দেখলাম যে কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আসলে দেউলিয়া ঘোষণা করা যায় না। পরবর্তী আমাদের আলোচনা যেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং প্রসিডিউর, হিসাব পদ্ধতি। আমরা যে কাজটা, প্রিয় শিক্ষার্থী তোমরা শুধু মনে রাখবা সবাই, যে আসলে আমাদের এই দেউলিয়া ব্যক্তির এতক্ষণ যে থিওরি আলোচনা করলাম, এই দেউলিয়া ব্যক্তির আসলে তার সম্পদের পরিমাণ কত, তার দায়ের পরিমাণ কত, তার কি কারণে তার ডেফিসিয়েন্সি হচ্ছে, ঘাটতি হচ্ছে, এই ডিটেলস বিষয়গুলো আমরা ম্যাথমেটিক্সের মাধ্যমে কিভাবে তুলে ধরবো। তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা অ্যাকাউন্টিং প্রসিডিউর বা হিসাব পদ্ধতির মধ্যে আমরা 3টা বিষয় লিখেছি। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, আর্থিক অবস্থার যে বিবরণী আমরা তৈরি করব, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ঘাটতি হিসাব, আর হচ্ছে ডিস্ট্রিবিউশন শিডিউল, কিভাবে স্কেডিউল বা আমরা কিভাবে এটা ভাগ করে দেখাবো, যে পাওনাদাররা কিভাবে পাবে, ব্যাংক কিভাবে পাবে, সবকিছু আমরা ডিটেলস দেখাবো। এরপর 3টা স্টেপের পরে আরেকটা স্টেপ রয়ে যায়, যদি এই মনে রাখতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডেফিসিয়েন্সি এই দুটার অ্যামাউন্ট কিন্তু লাস্টে যে জেটটা সবসময় সেম হবে। যদি কোনো কারণে দুইটার অ্যামাউন্ট সেম হচ্ছে না, বাট তুমি কনফিউজ করতেছো না, তুমি কনফার্ম যে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট মাই সেন্স, আমার এই সেন্সের মধ্যে কোনো ভুল নাই, যে আমার অঙ্কটা তা সত্ত্বেও মিলতেছে না, তখন তুমি বুঝবে যে কোম্পানির বা ওই ইনসলভেন্সি বা ওই প্রতিষ্ঠানের কি আছে, তাদের ট্রায়াল ব্যালেন্সে কোনো ভুল থাকতে পারে। তখন আমরা ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করে আমরা কি করবো, আমরা পুনরায় আবার
অঙ্কটা মিলাবো। তাহলে আসো দেখো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর মধ্যে কি কি বিষয়গুলো আছে সেটা আমরা জেনে নিই। 1909 সালের দেউলিয়া আইন আছে, 1920 সালে দেউলিয়া আইন আছে, আর লেটেস্ট যেটা ভার্সন 1997। তাহলে 1909 সালে এবং 1920 সালে যে দেউলিয়া আইনের যে স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের যে ছকটা দিয়েছিল, 1997 সালে এসে কিন্তু ওই ছকটার আর কোনো পরিবর্তন করা হয়নি। তো সেই ছকের মধ্যে কি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব এবং সেই ডিটেলস তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাকাউন্টিং প্রসিডিউরের মধ্যে আমরা তিনটা স্টেপ দেখিয়েছিলাম। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, আরেকটা হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট এবং ডিস্ট্রিবিউশন শিডিউল। তো আমরা এখন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের একটা ফরম্যাট আমরা তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো এটা 1997 অর্থাৎ 1997 সালে দেউলিয়া আইনের অনুসারে এটা আমরা ফরম্যাটটা দেখাচ্ছি। দেখো ফার্স্টে আমরা ফরম্যাটটা কি, অ্যাকাউন্টিং ফরম্যাট জানলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো দেখো গ্রস লাইবিলিটিস, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, এখানে আমরা দেখছি গ্রস লাইবিলিটিস মোট কত ছিল, লাইবিলিটিস এক্সপেক্টেড টু র্যাঙ্ক, অ্যাসেট, বুক ভ্যালু আর এস্টিমেট টু প্রডিউস। এই স্টেপগুলো আমাদেরকে ম্যাথমেটিক্সে সব দেওয়া থাকবে ডিটেলস। ফার্স্টে আমরা দেখাচ্ছি লাইবিলিটিসগুলা। এর মধ্যে দেখো আমরা লাইবিলিটিসকে 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। খুব জরুরি জিনিস, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেখো ভালো করে, একটা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স আর আনসিকিউরড ক্রেডিটর। এই 4টা জিনিস কিন্তু তোমাকে চিনতে হবে এবং অঙ্ক থেকে তোমাকে সিলেক্ট করে বের করে আনতে হবে। ফার্স্টে দেখো ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তাহলে ফুললি আমাকে জানতে হবে ফুললি সিকিউরড ক্রেডিটর্স কি, পার্টলি সিকিউরড ক্রেডিটর্স কি, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স কারা আর আনসিকিউরড ক্রেডিটর্স কারা, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপর দেখো তোমার অ্যাসেটের মধ্যে কি কি যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে আনসিকিউরড প্রপার্টি, যে সমস্ত প্রপার্টিগুলো আমরা সিকিউরিটি না রেখেই আমরা প্রতিষ্ঠান পরিচালনা করেছি বা কোনো বন্ধক রাখিনি, এগুলো হচ্ছে আনসিকিউরড প্রপার্টি। বুক ডেপ্ট, বুক ডেপ্ট হচ্ছে যে আমরা বুক ডেপ্টকে বলছে দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল যেটা, ওটার মধ্যে ক্লাসিফাই আছে। একটা হচ্ছে গুড, যেটা যে দেনাদারের টাকা সম্পূর্ণ আদায় হবে, আর ডাউটফুল হচ্ছে যেটা কনফিউজ আছে, আদায় হতে পারে বা অল্প কিছু হবে, আর ব্যাড যেটা একেবারেই আদায় হবে না। এরপর আছে বিল অফ এক্সচেঞ্জ, কোনো বিনিময় বিল যদি থাকে। তারপরে রিসিভার ফি, আমরা শুরুতে আগেই আলোচনা করেছি, রিসিভার ফি সাধারণত 10 লক্ষ টাকার বেশি হলে যে 10% সম্পত্তির উপরে দিতে হবে, সে দেখো 10% আমরা দিয়েছি। এখানে যদি কোনো ফুললি সিকিউরিটি থেকে পার্টলি সিকিউরিটি বাদ দেওয়ার পরে কোনো সারপ্লাস অ্যাসেট থাকে, তাহলে সেটাও কিন্তু আমাদের এখানে প্লাস অ্যাড করতে হবে। এরপর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, তাদেরকে মাইনাস করতে হবে। এরপর দেখবা আমরা যখন ব্যালেন্স করব, তারপর একটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট নামে যে ঘাটতি দেখা দেবে, ওটাকে আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট হিসেবে দেখাবো। এখন আমাদের যে বিষয়গুলো খুবই জরুরি, এটা আমি কিন্তু ফরম্যাটটা সহজে বলে দিলাম, আসলে এতটা সহজ তোমার কাছে হবে যখন তুমি অঙ্কটার মধ্যে ক্লাসিফাই করতে পারবে। যেমন দেখো ফুললি সিকিউরড ক্রেডিটর্স কারা। এই ফুললি সিকিউরড ক্রেডিটর্স আমি তোমাকে একটু দেখাবো যে ফুললি সিকিউরড কি, আমি মুছে দিচ্ছি, একটু দেখো ফুললি সিকিউরড কারা। এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। যে আমি লিখতেছি, দেখো 1 নাম্বার ফুললি সিকিউরড ক্রেডিটর্স। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে একটা প্রতিষ্ঠানে দেউলিয়া ব্যক্তি যখন সে তার জামানতের বিপরীতে ঋণ নিয়েছিল, আমি আবার বলছি, দেউলিয়া ব্যক্তি যখন তার ঋণের বিপরীত মানে জামানত রেখে ঋণ নিয়েছে, যেমন সে সাপোজ 1 লক্ষ টাকার ঋণ নিয়েছে আর সে জামানত রেখেছে 2 লক্ষ টাকা, আমি এটাকে বলছি ঋণ আর এটাকে বলছি জামানত। দেখো সে ঋণ নিয়েছে মাত্র 1 লক্ষ টাকা, সে জামানত রাখছে 2 লক্ষ টাকা, তাহলে তার সিকিউর কিন্তু বেশি, ঋণের তুলনায় তার সিকিউরটা বেশি। এজন্য কি আমরা বলছি ফুললি সিকিউর ক্রেডিটর্স, তার ঋণের তুলনায় জামানতের পরিমাণটা বেশি। তারপরে আমরা দেখো পরেরটা দেখাচ্ছি পার্টলি সিকিউর ক্রেডিটর্স, 2 নম্বর সিকিউর ক্রেডিটর্স। এখন পার্টলি সিকিউর ক্রেডিটর দেখো ঠিক উল্টা আমি একটু বলি, দেখো 2 লক্ষ টাকা সে ঋণ নিয়েছে
আর 1 লক্ষ টাকা সে সাপোজ 1 লক্ষ বা তার কম বেশি যে কোনো অ্যামাউন্ট হতে পারে সে জামানত রেখেছে, তাহলে কি হলো, সে আংশিক বা অর্ধেক বা তার কম সে জামানত, এটা সে বলছি আমরা পার্টলি সিকিউর ক্রেডিটর্স। তার মানে ঋণের তুলনায় জামানতের পরিমাণটা কি বলো কম, এটাকে বলছি পার্টলি সিকিউর ক্রেডিটর্স। ওকে, থার্ড আমরা যেটা শিখাবো তোমাদেরকে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসে দেখো এখানে আমরা যেমন আমরা কয়েকটা কথা বলবো যে সরকারের যদি কোনো ট্যাক্স, ইনকাম ট্যাক্স, তারপরে প্রপার্টি ট্যাক্স, তারপরে দেখা যাচ্ছে সরকারি কোনো সংস্থার যদি কর থাকে, সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাকে আগে পরিশোধ করে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যখন প্রতিষ্ঠানটা দেউলিয়া ঘোষণা করা হলো তার ঠিক 6 মাস পূর্বে, যদি 6 মাস পূর্বে ওই প্রতিষ্ঠান, খেয়াল করো, কোনো কর্মচারী বা যারা লেবার বা সার্ভেন্ট যারা ছিল তাদের যদি কোনো বেতন বকেয়া থাকে, অবশ্যই তোমাকে অগ্রাধিকার ভিত্তিতে এই পাওনাটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে 1997 সালে দেউলিয়া আইনে এই কথাগুলো বলা আছে, ঠিক ফরম্যাটে আমরা সেটা দেখাচ্ছি। আর তার ফোর্থ যেটা বলছে আনসিকিউরড ক্রেডিটর্স, এখানে একটা জিনিস খেয়াল করো যে একটা ফার্স্ট আছে ব্যাংক লোন, আর সরাসরি লাইবিলিটিস, ডিরেক্ট লাইবিলিটিস। এর মধ্যে আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এরকম তোমরা অনার্স স্টুডেন্ট তোমরা জানো যে লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস যেগুলো সেগুলো সাধারণত কোনগুলো অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট এগুলো আছে। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করো, আনসিকিউরড ক্রেডিটর্স ব্যাংক লোনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে 100% ব্যাংক লোন আগে পে করে দিতে হবে। এটা আছে বলা আছে 100:50%। এখানে একটু খেয়াল করতে হবে, এটা আমাদের পরীক্ষায় আসে, একটু কম আসে, তবে এই জিনিসটা একটু দেখো খেয়াল করে। ব্যাংক লোন কিন্তু সবসময় 100% পে করতে হবে, এটাকে আনসিকিউরড ক্রেডিটর্স বলছি। আর আপনি সরাসরি যে সমস্ত লাইবিলিটি সেগুলো হচ্ছে অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, বিলস পেবল, এগুলো। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো করে এই চারটা যে স্টেপ, এই চারটা স্টেপ কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানতে হবে যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স কি, পার্টলি সিকিউরড কারা, তারপরে প্রিফারেন্সিয়াল কারা, সিকিউরড ক্রেডিটর্স কারা, এই চারটা বিষয় তোমাকে ভালো করে শিখতে হবে। তো ঠিক আছে, আমরা আজকে নো মোর 2 ডেজ, আগামী ক্লাসে বা আগামী লেকচারে আমরা একটা অঙ্ক সুন্দরভাবে সলিউশন করে তোমাদেরকে দেখিয়ে দিব। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকে শেষ করছি।